6 জুলাই 2026 সকাল 9টা 40 মিনিট ঢাকার ক্যাবিনেট সেক্রেটারিয়েট প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে একজন অতিথি এলেন। সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবিয়াহ, হাতে একটা চিঠি। সেই চিঠিতে সই করছেন স্বয়ং মোহাম্মদ বিন সালমান, পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে আমন্ত্রিত। কিন্তু শুধু এটুকুই নয়, আরও বড় খবর হলো সৌদি যুবরাজ নিজেও বাংলাদেশে আসতে চান। শেষ কবে একজন সৌদি যুবরাজ বাংলাদেশে এসেছিলেন? আর এই সফরের পেছনে লুকিয়ে আছে 50 বছরের একটা ইতিহাস, যেটা শুরু হয়েছিল তারেক রহমানের বাবার হাতে। আজকে সেই পুরো গল্পটাই বলবো। আজকের ভিডিওতে আপনি জানবেন প্রথমত 6 জুলাই 2026-এর ঠিক কী হলো এবং এই আমন্ত্রণের ভেতরে কী বার্তা লুকিয়ে আছে। দ্বিতীয়ত তারেক রহমানের বাবা জিয়াউর রহমান কিভাবে সৌদি আরবের সাথে সম্পর্ক গড়েছিলেন এবং সেই ঐতিহ্য আজ কিভাবে ছেলের কাজে লাগছে। তৃতীয়ত বাংলাদেশের জন্য সৌদি সম্পর্ক মানে কতটা অর্থনৈতিক শক্তি, রেমিটেন্স থেকে বিনিয়োগ পর্যন্ত। চতুর্থত মুসলিম বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের নতুন ভূমিকা কী হতে পারে। আর পঞ্চম, এই সম্পর্ক কি শুধু সুযোগ নাকি চ্যালেঞ্জও আছে। ধরুন আপনার বাবা একটা বড় কোম্পানির সাথে সম্পর্ক গড়ে গেছেন, বছরের পর বছর পরে সেই কোম্পানির সর্বোচ্চ কর্তা আপনাকে ডাকছেন, শুধু বাবার কথা মনে করে নয়, বরং আপনার নিজের যোগ্যতায়। আজকে বাংলাদেশের ঠিক এই অবস্থা। 6 জুলাই 2026 সকালে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবিয়াহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলেন। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণপত্র হাতে পেলেন প্রধানমন্ত্রী। কিন্তু সবচেয়ে বড় চমকটা এলো এরপর। শুধু প্রধানমন্ত্রীকে সৌদি আরব আমন্ত্রণ জানানো হয়নি, সৌদি যুবরাজ নিজেও বাংলাদেশের সফরে আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ সম্পর্কটা দুই দিক থেকেই এগোচ্ছে। এরপর সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব বাংলাদেশের ঐতিহাসিক অংশীদার। বাংলাদেশ সৌদি আরবের সাথে কৌশলগত, সামগ্রিক ও বিশেষ সম্পর্ক চায়। আর রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরের সপ্তাহেই সৌদি আরবের একটি বড় মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার কথা। অর্থাৎ এটা শুধু একটা কূটনৈতিক চিঠির বিষয় নয়, পুরো একটা কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সূচনা। এই গল্পটা বুঝতে হলে 50 বছর পেছনে যেতে হবে। 1971 সালে স্বাধীনতার পরেও সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল পাকিস্তান, আর সৌদি আরব ছিল পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তানের প্ররোচনায় সৌদি আরব বিশ্বাস করেছিল বাংলাদেশ ভারতের হাতের পুতুল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 1975 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের সৌদি আরব বা চীনের স্বীকৃতি ছিল না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরব ও চীনের সাথে দ্রুত সম্পর্ক উন্নয়ন করেন। জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পুনর্বিন্যাস যুক্ত করলেন এবং ধর্মভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞা তুলে দিলেন। তারপর 1977 সালের জুলাই মাসে রাষ্ট্রীয় অতিথি হিসাবে সৌদি আরব সফর করলেন। ফলাফলটা ছিল অভূতপূর্ব। জিয়াউর রহমানের মধ্যপ্রাচ্যে সম্পর্ক গভীর করার ফলে মুসলিম দেশ থেকে আর্থিক সহায়তা বিশাল আকারে বেড়ে যায়। 1971 থেকে 75 সালে বাংলাদেশ যেখানে পেত 764 মিলিয়ন টাকা, সেটা 1980-এর দশকে শুরুতে প্রায় 4000 মিলিয়ন টাকায় পৌঁছায়। আর সৌদি সাহায্য একাই বেড়েছিল $1 কোটি থেকে $5 কোটি বেশিতে। শুধু অর্থ নয়, জিয়াউর রহমানই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানির ধার শুরু করেন, যেটা আজ দেশের অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। জিয়াউর রহমানের মৃত্যুর পর ওআইসি রেজুলেশন 1/12 পাশ করে তার হত্যার নিন্দা জানান এবং তাকে শহীদ বলে স্বীকৃতি দেয়। ইসলামী উম্মার জন্য তৈরির অবদান ও অক্লান্ত প্রচেষ্টার কথা উল্লেখ করে।
অর্থাৎ জিয়াউর রহমান শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, মুসলিম বিশ্বের কাছে তিনি ছিলেন একজন বিশ্বস্ত নেতা। এখন সেই বাবার ছেলে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন। এই সম্পর্কটা কতটা বড় সংখ্যা দিয়ে বোঝা যাক। 2025 সালে বাংলাদেশ একটি মাত্র দেশে 7,50,000 শ্রমিক পাঠিয়েছে, সেটা সৌদি আরব। এটা একটি মাত্র দেশে বাংলাদেশের সর্বকালীন সর্বোচ্চ প্রবাসী কর্মী প্রেরণের রেকর্ড। সৌদি আরবে এখন মোট 35 লাখ বাংলাদেশি বাস করে এবং কাজ করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ অর্থবছরে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে $2.7 বিলিয়ন বেশি। সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পগুলো 2026 সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য আরও 3 লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। শুধু শ্রমিক নয়, বিনিয়োগের ছবিটাও বদলাচ্ছে। সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, অগ্রাধিকার ক্ষেত্রগুলো হলো বিনিয়োগ, উন্নয়ন, জ্বালানি সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, লজিস্টিক, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, পর্যটন এবং মানব সম্পদ উন্নয়ন। আগামী 5 বছরে সৌদি আরব বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্বে একটি নতুন অধ্যায় শুরু করতে চায়, বিনিয়োগ, শিল্প সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের বিশেষ মনোযোগ দিয়ে। অর্থাৎ সম্পর্কটা এখন আর শুধু বাংলাদেশ শ্রমিক দেয়, সৌদি টাকা দেয়, এই পুরনো ছাঁচে নেই। এটা এখন কৌশলগত অংশীদারিত্বের দিকে যাচ্ছে। সৌদির আমন্ত্রণটা হঠাৎ করে আসেনি। সৌদির রাষ্ট্রদূত তারেক রহমান ক্ষমতায় আসার পরে প্রথম বিদেশি রাষ্ট্রদূত হিসেবে তার সাথে সাক্ষাৎ করেছিলেন। এতেই বোঝা যায় উভয় সরকার এই সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে। এই 4 মাসে তারেক রহমান সরকার মধ্যপ্রাচ্যে কূটনীতির একটি নতুন অধ্যায় লিখেছে। প্রথমে বিশেষ দূত পাঠিয়ে পুরো মধ্যপ্রাচ্যের সফর করা হয়েছে। তারপর মালয়েশিয়া, দালিয়ান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়ে বেইজিং সফর। হুমায়ুন কবির বলেছেন, এই 4 মাসে যা অর্জিত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার নির্বাচিত হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর সক্রিয় আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ব্যাপক সদিচ্ছা তৈরি হয়েছে, যার চূড়ান্ত প্রকাশ হলো এই সৌদির আমন্ত্রণ। বাবা জিয়াউর রহমান 1977 সালে প্রথম সৌদি সফর করে যে সম্পর্কের ভিত গড়েছিলেন, সেই একই পথে হেঁটে ছেলে তারেক রহমান এখন সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এখন বড় প্রশ্নে আসা যাক, মুসলিম বিশ্বে বাংলাদেশ কি সত্যি পরাশক্তি হতে পারবে? বাস্তবতার বিচারে বাংলাদেশের হাতে কিছু অনন্য সম্পদ আছে। বিশ্বের 4র্থ বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ, 17 কোটি মানুষের মধ্যে 90% বেশি মুসলমান। বিশ্বের বৃহত্তম জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে, ওআইসিতে সক্রিয় ভূমিকা। ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে। সৌদির রাষ্ট্রদূত বলছেন, বাংলাদেশ ও সৌদি আরব শান্তি প্রতিষ্ঠা, চরমপন্থা মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়ন এবং ইসলামী বিশ্বজুড়ে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে অভিন্ন স্বার্থ পোষণ করে। আগামী বছরগুলোতে টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি রূপান্তর, মানবিক সহায়তা, অভিবাসন, জনস্বাস্থ্য এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কারে বৃহত্তর মনোযোগ দেওয়া যেতে পারে। রোহিঙ্গা সংকটেও এখন বড় সুযোগ আছে। 1977 সালে জিয়াউর রহমান রোহিঙ্গা সংকটে ওআইসিকে ব্যবহার করে মিয়ানমারকে চাপে ফেলেছিলেন। তারেক রহমান এই একই কৌশল আরও শক্তিশালীভাবে ব্যবহার করতে পারেন সৌদির সমর্থন নিয়ে। তবে সব কিছু শুধু গোলাপি রঙে দেখলে চলবে না, সুযোগের দিকটাও স্পষ্ট। সৌদির বিনিয়োগ, ভিশন 2030 এ বাংলাদেশের শ্রমিকদের নতুন সুযোগ, রোহিঙ্গা সংকটে কূটনৈতিক সমর্থন এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি। কিন্তু চ্যালেঞ্জও আছে। প্রথম চ্যালেঞ্জ, অদক্ষ শ্রমিক নির্ভরতা কাটানো। বাংলাদেশের 75 লাখ প্রবাসীর বেশিরভাগ এখনও অদক্ষ বা আধা দক্ষ শ্রমিক। ভিশন 2030 সৌদি আরব তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, লজিস্টিক ও পর্যটন দক্ষ কর্মী চায়। এই চাহিদা পূরণ করতে না পারলে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। দ্বিতীয় চ্যালেঞ্জ, ভারসাম্য রক্ষা। সৌদি আরবের সাথে সম্পর্ক গভীর হলে ইরানের সাথে সম্পর্ক জটিল হয়। আর মধ্যপ্রাচ্যে সৌদি ইরান বিভাজনে বাংলাদেশ কোন দিকে থাকবে সেটা একটা সূক্ষ্ম প্রশ্ন। তৃতীয় চ্যালেঞ্জ, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন। সৌদির বিনিয়োগের প্রতিশ্রুতি আগেও এসেছে, কিন্তু বাস্তবায়নের গতি ছিল খুবই ধীরগতির।
আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বিনিয়োগ আনতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। এখন পুরো ছবিটা একসাথে দেখুন। গত 4 মাসে তারেক রহমান কি করেছেন? চীনে গিয়ে বেইজিংয়ের সাথে 13টি সমঝোতা স্মারক সই করেছেন, সৌদি আরবের আমন্ত্রণ পেয়েছেন, মালয়েশিয়া সফর করেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ দূত পাঠিয়েছেন, আর ভারতের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এটা কোনো এলোমেলো কূটনীতি নয়, এটা একটা সুচিন্তিত কৌশল, যেটা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান 1977 থেকে 1981 সালের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। সেই কৌশলের মূল সূত্র ছিল ভারতের ওপর একক নির্ভরতা ভেঙে চীন, আমেরিকা ও মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক গড়ে বাংলাদেশের ভূ রাজনৈতিক ওজন বাড়ানো। 50 বছর পরে ছেলে সেই একই কাজ করছেন, কিন্তু আরও বড় পরিসরে। কারণ পরিবেশটা বদলেছে। বাংলাদেশ এখন আর দরিদ্র নবজাতক রাষ্ট্র নয়, এটা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি, $35 কোটি বেশি রপ্তানিমুখী শিল্পের দেশ, বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী সেনাদানকারী দেশ। মুসলিম জোটে পরাশক্তি হওয়ার উপাদান বাংলাদেশের আছে। প্রশ্ন হলো, সেটা কাজে লাগানোর রাজনৈতিক দূরদর্শিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে কিনা।